গল্প তোর মোহতায় অনন্য। লেখায় অনামিকা আহমেদ। আপনার নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করে অপবিত্র করার চেষ্টা করবেন না সায়ের ভাই। বাঙালি নারীর কাছে তার মান সম্মানের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। আপনি আর এক পা এগোলে আমি এই বারান্দা থেকে লাফ দিয়ে আত্মাহুতি দিব। নূরের বলা কোনো কথাই যেন সায়েরের গায়ে লাগছে না। এক নির্বিকার চিত্তে সময়ের সাথে তাল মিলিয়ে সে নূরের দিকে কদম ফেলছে। নূর ভয়ে জর্জর হয়ে বারান্দার এক পিলারকে ঝাপটে ধরে আছে। সায়েরের মধ্যে থামার বিন্দু মাত্র লেশ না দেখতে পেয়ে নূরের অনাকাঙ্ক্ষিত ভীতি দ্বিগুণ বেড়ে যায়। আপনি এগোচ্ছেন কেন? আমার কথা শুনতে পাননি? তুই ঠিক কোন কথার বিষয়ে বলছিস নূর? সারাদিনে তো অনেক কথাই বলিস, সব কথা কি আর আমি মনে রাখতে পারি? যতই হোক মানুষ তো, কম্পিউটার তো না যে যত ইচ্ছা ডাটা এন্ট্রি দিবি। এবার সায়ের নূরের একেবারে কাছে চলে আসে। এতটাই কাছে যে সায়েরের গরম নিঃশ্বাস নূর অনুভব করতে পারছে। নূর নিজেকে বাইরে থেকে দৃঢ়, শক্ত রাখার চেষ্টা করলেও বারবার যেন তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষের কাছে পরাস্ত হয়ে পড়ছে। বিশেষ করে এমন এক মুহূর্তে যে মুহূর্তের সাক্ষী নূর কখনো হয়নি। গায়ে অবশিষ্ট শেষ শক্তিটুকু সায়েরের বুকে প্রয়োগ করে তার কাছ থেকে পালিয়ে যেতে নিলেও ধরা পড়ে যায় পুরুষালী দুই বাহুর শক্ত বন্ধনে। নিজ স্বামীর থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা কেন বালিকা? পালানোর জন্য তো সারাটা জীবন পড়েই আছে, বিয়ের প্রথম রাতটা না হয় রোম্যান্স করার জন্য থাক। নূর সায়েরের থেকে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে শেষে ক্লান্ত হয়ে সায়েরের বুকেই পতিত হয়। নূরের এই ছটফটানি সায়েরের কাছে বাচ্চামো থেকে। নূরের এলো চুলগুলোতে হালকা স্পর্শ করে বিলি কেটে দেয়। আমার বউটা কয়েকদিন ধরে চুলের একটুও যত্ন নিচ্ছে না। নিজের যত্ন না নিয়ে কি আমাকে শাস্তি দেওয়ার পয়তারা করছিস? খবরদার, আমাকে বউ বলে ডাকবেন না। আমি আপনাকে স্বামী বলে মানি না সায়ের আরিফিন। আপনার আর আমার মাঝে শত্রুতা ব্যতীত অন্য কোনো সম্পর্ক স্থায়ী হওয়ার নয়। নূরের কথাগুলো শুনে যেন সায়েরের সারা শরীরে অসহ্য জ্বলন শুরু হয়। প্রেয়সীর নিকট থেকে প্রত্যাখ্যান সে সহ্য করতে পারে, কিন্তু অস্বীকৃতি সে কখনোই মেনে নিবে না। সায়ের এবার নিজে থেকেই নূরকে সরিয়ে তার মুখোমুখি দাঁড় করায় আর শক্ত করে কাঁধ চেপে ধরে। আমি তোর স্বামী না? তাহলে কে তোর স্বামী? তিনজন সাক্ষীর সামনে বিয়ে পড়ানো ওই বুড়ো কাজী তোর স্বামী? ধর্মমতে 10 লাখ টাকা কাবিন করে তোকে বিয়ে করেছি কি বাসর রাতে একান্ত মুহূর্ত কাটানোর পরিবর্তে ছোঁয়াছুঁই খেলার জন্য? আমি তোর স্বামী, তুই আমার স্ত্রী, কথাটা ভালো করে গেঁথে নে মাথায়। কারণ দুনিয়া ধ্বংস হয়ে গেলেও এই সম্পর্ককে তুই অস্বীকার করতে পারবি না। জোর করে তুলে এনে আমার অমতে বিয়ে করেছেন আমাকে। আমি কখনোই আপনার মতো নিচু মানসিকতার একজনকে বিয়ে করতাম না। আর আপনি আমার বড় চাচার ছেলে, সেটা আশা করি আপনার মনে আছে সায়ের ভাই। সদ্য বিবাহিত স্ত্রীর মুখে ভাই শব্দটা শুনে আরেক দফা চটে যায় সায়ের। ক্ষিপ্র গতিতে সে নূরের চোয়াল চেপে ধরে। ভাই, ভাই, আমি তোর কোন মায়ের পেটের ভাই লাগি যে বারবার ভাই বলেই যাচ্ছিস? আর আমার মানসিকতা নীচ, তাহলে কার মানসিকতা উঁচু পর্যায়ের? তোর মাহবুব ভাইয়ের, যে কিনা তোকে বিয়ে করে তোর সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার ফন্দি আর ছিল। আমি তো তোকে বিয়ে করে বাঁচিয়ে দিয়েছি, তোর আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কথাগুলো শেষ হতেই সায়ের নূরের চোয়াল ছেড়ে তার হাত চেপে ধরে। এদিকে সায়েরের কড়া কথায় নূরের দু চোখের বেষ্টনী ভেদ করে দুফোঁটা অশ্রু গাল বেয়ে পড়ে। নূর এই অশ্রুকে ঢাকতে মাথাটা নিচু করে রাখে। কিন্তু সায়েরের চোখকে ফাঁকি দেওয়া কার সাধ্য? নূরকে এক প্রকার টেনে ঘরে প্রবেশ করিয়ে তাকে বিছানায় বসিয়ে দেয়। তারপর আবারও তাকে নিজ বাহুডোরে আবদ্ধ করে সায়ের। আলতো করে থুতনিতে হাত রেখে সেটা উঁচু করে ধরে, সাথে সাথেই নূর চোখ বুজে ফেলে।
সায়ের পরম যত্নে নূরের বন্ধ দুই চোখে চুমু খায়। দেখ, আবারও তোকে কষ্ট দিয়ে ফেললাম নূরজান, তুই তো জানিস আমি তোর জন্য কতটা উন্মাদ হতে পারি। প্লিজ ভবিষ্যতে আমাকে এসব বিষয় নিয়ে খোঁচাস না, আমি তোকে নিজের ভয়ঙ্কর রূপের দর্শন করাতে চাই না। আয় শুয়ে পড় নূরজান। কথাটা বলে সায়ের নূরকে নিজের বুকের ওপর শুয়ে দেয়। নূর ও বাধ্য মেয়ের মতো সায়েরকে জড়িয়ে ধরে ঘুমের দেশে তলিয়ে যায়, কারণ দিন শেষে সেও জানে যে সায়েরই একমাত্র তার শান্তি ও সুখের জায়গা। গায়ের ওপর হিম শীতল পানির স্পর্শ অনুভব করতেই নূর ধরফরিয়ে ঘুম থেকে জেগে ওঠে। গভীর ঘুম থেকে হঠাৎ জেগে ওঠায় চারপাশের পরিস্থিতি উপলব্ধি করতে তার খানিক সময় লেগে যায়। শীতের সকালে গায়ে পানি ঢেলে ঘুম থেকে জাগানোর এই অভিনব পদ্ধতিকে অবলম্বন করতে পারে সেটা চোখ বন্ধ করে বলে দিতে পারবে নূর। তবুও মনের বিন্দু সদৃশ সন্দেহ দূর করার জন্য পিছন ঘুরে তাকাতেই কাঙ্ক্ষিত ব্যক্তির চেহারা তার চোখে ভেসে ওঠে। বিছানা থেকে নেমে নূর বিরক্তি ভরা চোখে সায়েরের মুখোমুখি দাঁড়ায়। সাদা রঙের শাড়ি পরে থাকার কারণে ভিজে অবস্থায় নূরের বুক ও পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। সায়ের না চাইতেও বারবার প্রেয়সীর নগ্ন দেহের দিকে তার অবাধ্য চোখ ছুটে চলেছে। আর সেই সাথেই তার মনের মাঝে কিছু নিষিদ্ধ চিন্তা উকি দিতে থাকে। কি সমস্যা আপনার? সাত সকালে এভাবে গায়ে পানি ঢালার কারণ কি? সায়ের খুব কষ্টে নিজের দৃষ্টিকে নূরের চোখের দিকে তাক করে। হাতে থাকা খালি বালতিটা মেঝেতে রেখে নূরের কোমরে হাত রেখে তাকে নিজের দিকে টেনে নেয়। এত কঠোর উপায়ে তোমাকে ঘুম থেকে উঠানোর জন্য দুঃখিত নূরজান, কিন্তু কি করব বল, ক্ষুধায় যে পেটে ইঁদুর ছুঁচো দৌড়াচ্ছে। আর একটু অপেক্ষা করলে হয়তো ক্ষুধার জ্বালায় শহীদ হয়ে যেতাম। তখন যে তুমি কচি বয়সে বিধবা হয়ে যেতে। আপনি কি ন্যাকামি ছাড়া কথা বলতে পারেন না? আপনার কথা শুনলে কেউ বিশ্বাস করবে না যে আপনি 25 বছরের একটা ধামড়া যুবক। নূরের কথা ঠিকমতো শেষ হওয়ার আগেই সায়ের নূরকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। তারপর নূরের চুলের মুঠি সজোরে টেনে বলে, নবাবজাদি, তোর বাপ কি আমাকে জমিদারি রেখে গেছে যে তোকে মাথায় তুলে রাখব? 8টা বেজে গেছে তাও জমিদারের কন্যার বিছানা থেকে উঠার নাম নেই। তোকে কি জন্য বিয়ে করেছি আমি? স্বামী ক্ষুধায় কাতর, সেদিকে নজর নেই তোর। তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে নাস্তা বানিয়ে নিয়ে আয়। সায়েরের ব্যবহারে হঠাৎ এত পরিবর্তন দেখে নূর অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। সে কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। এদিকে নূরের মুখের চিন্তা ও আশ্চর্যের ছাপ দেখে সায়ের তো হেসে কুটি কুটি হয়ে পড়ছে। আমার নূরজান কি ভয় পেয়েছে? কিন্তু ভয় কেন পাচ্ছিস জান, তুইই তো বলেছিস পুরুষের মতো আচরণ করতে। আমার ভালোবাসার বাণী তোর কাছে মেয়েলি ঠেকলে ধমক ও অবজ্ঞার সুরে কথা বলাটা নিশ্চয়ই পুরুষালী আচরণ। তাই তোকে একটা ডেমো দিলাম। এখন তুই বাছাই করবি তোর কোনটা লাগবে। নূর কোনো কথা না বলে মেঝে থেকে উঠে রুম থেকে বের হয়ে যেতে চাইলে সায়ের তার হাত ধরে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে। নূর নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করে কিন্তু সায়ের আরো জোরে তাকে জড়িয়ে ধরে। আমার নূরজান, এর যে ঠান্ডা লেগে যাবে এই ভিজে শাড়ি পরে থাকলে। আর নূরজানের কিছু হলে যে এই নিষ্ঠুর মানুষটার হৃদয়টা সহ্য করতে পারবে না। এই তোর শাড়িটা বদলিয়ে দেই। সায়ের এর কথা শুনে নূর গোল গোল চোখে তার দিকে তাকায়। না, আমি নিজেই চেঞ্জ করতে পারবো, আপনার দরকার নেই। নির্লজ্জ চরিত্রহীন পুরুষ একটা, কাপড় বদলানোর নাম করে নিজের লালসা চরিতার্থ করার ধান্দা, তাই না? মনে করেছেন আমি কিছু বুঝি না? হে মাবুদ, কোন দুনিয়ায় বাস করি আমি, যেখানে স্ত্রী কি ভালোবেসে একটু সোহাগ করতে চাইলে চরিত্রহীন বদনাম শুনতে হয়। আর শোন, তোর ওপর জোর করে স্বামীর অধিকার খাটাতে চাইলে সেটা কালকেই করতে পারতাম। আমি চাই তুই নিজে থেকে আমার কাছে এসে ধরা দে।
কিন্তু তার জন্য এটা ভাবিস না যে আমি কখনোই তোর শরীর স্পর্শ করব না। আমি শুধু তোকে মানিয়ে নেওয়ার জন্য সময় দিচ্ছি। সময়টাকে কাজে লাগিয়ে নিজেকে শুধু আমার জন্য প্রস্তুত কর। কথাটা বলেই সায়ের রুম থেকে বের হয়ে যায়। নূর কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে ভিজে শাড়িটা চেঞ্জ করে নেই। রান্না প্রায় শেষের দিকে। নূর পাক্কা গৃহিণীর মতো রান্না করছে বিভিন্ন পদের খাবার। পাতিল থেকে গরম ভাত বেড়ে সে টেবিলে রাখে। প্লেটে ধোয়া ওঠা ভাতের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে নূর। যদি পারতাম তোকে ভাতের সাথে ইউরিয়া মিশিয়ে খাইয়ে দিতাম। শালা ছোটলোক একটা, বিয়ের আসর থেকে তুলে এনে জোর করে বিয়ে করে আমাকে দিয়ে চাকরের কাজ করাচ্ছে। মনে মনে সায়েরের গুষ্টি উদ্ধার করে তরকারির বাটিগুলো আনতে নূর আবারও রান্নাঘরে প্রবেশ করে। কাজ করার সময় এক পরিচিত কণ্ঠের চিৎকার শুনে বেশ অবাক হয় নূর। কুর বাচ্চা সায়ের, কোথায় তুই? কোন চিপায় লুকিয়ে আছিস? বড় ভাইয়ের বউকে বিয়ে বাড়ি থেকে উঠিয়ে এনেছিস কি ভেবেছিস জানতে পারবো না আমি? বেঁচে থাকতে চাইলে এক্ষুনি নূরকে আমাকে দিয়ে দে। মাহবুব ভাই। মাহমুদ ভাইয়ের কণ্ঠ শুনে নূর দৌড়ে রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আসে। সায়ের তখন বাথরুমে গোসল করছিল, তাই মাহমুদের অশ্লীল শব্দগুলো তার কানে গিয়ে পৌঁছায় না। এদিকে নূরকে দেখে মাহমুদের প্রাণে যেন পানি ফিরে আছে। কোনো সময় নষ্ট না করে নূরকে নিজের বাহুডোরে আবদ্ধ করে কপালে আলতো করে একটা চুমু খায়। তারপর নিজের দুই হাত দিয়ে নূরের ছোট মুখটাকে স্পর্শ করে মাহমুদ বলে, নূর তুই ঠিক আছিস? ওই নরপিশাচ তোর কোনো ক্ষতি করেনি তো? আল্লাহর কাছে হাজার শকর যে তুই ঠিকঠাক আছিস। তাড়াতাড়ি আমার সাথে আয়, ওই নরপিশাচটা চলে আসার আগেই আমাদের বেরিয়ে পড়তে হবে। নূরকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মাহমুদ নূরের হাত ধরে টেনে বাড়ির সদর দরজার দিকে পা বাড়ায়। কিন্তু পরমুহূর্তেই সায়ের সেখানে চলে আসায় নূর নিজে থেকেই নিজ অবস্থানে পাথরের মতো দাঁড়িয়ে পড়ে। মুখে যাই বলুক, আসলে সায়েরকে নূর জমের মতো ভয় পায়। তোর এত বড় সাহস, তুই আমার অর্ধাঙ্গিনীর গায়ে হাত দিয়েছিস? সায়ের এর মুখে অর্ধাঙ্গিনী শব্দটা শুনতেই মাহমুদ ভীষণ অবাক হয়। সে অবাক দৃষ্টিতে নূরের দিকে তাকায়। নূর ততক্ষণে মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। নূর, ও যা বলছেটা কি সত্যি? তুই ওকে বিয়ে করেছিস? নূর একটা শব্দও করে না। তার নীরবতা মাহমুদকে সত্যটা উপলব্ধি করতে সাহায্য করে। ছি নূর, তুই শেষে কিনা নিজের বাবার খুনিকে বিয়ে করলি? এই শিক্ষা দিয়েছি তোকে? মাহমুদ আর কিছু বলার ফুরসত পায় না, কারণ মুহূর্তের মধ্যেই সায়ের তার ওপর চড়াও হয়। বিরামহীন লাথি খেয়ে মাহমুদ যেন আধমরা হয়ে মেঝেতেই পড়ে থাকে। অবস্থা বেগতিক দেখে নূর সায়েরকে পেছনে থেকে জড়িয়ে ধরে। নূরের ছোঁয়া পেয়ে শান্ত হয়ে যায়। চোখ বুজে ঘন ঘন শ্বাস নিতে থাকে। একসময় নিজের রাগকে কন্ট্রোল করে শক্ত মুখে নূরের দিকে তাকায়। সায়ের এর এই মারাত্মক শান্ত দৃষ্টি নূরের জন্য যথেষ্ট। এই দৃষ্টির আড়ালে যেন এক তামাম সাইক্লোন লুকিয়ে আছে। নূর, ঘরে যা, আর আমি না আসা পর্যন্ত ঘরের বাইরে একটা কদম ফেলার দুঃসাহস দেখাবি না। নূর ক্রন্দনরত ভাঙ্গা গলায় বলে, প্লিজ ওনাকে আর মারবেন না। জানে মারব না, কিন্তু আমার ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার শাস্তি ওকে পেতেই হবে। এখন তুই ঘরে যা। নূর বাধ্য মেয়ের মতো ঘরে গিয়ে বসে থাকে। আজ তার জন্য মাহমুদ ভাইকে কুকুরের মতো মার খেতে হলো। ভাবতেও নূরের চোখজোড়া পানিতে টইটম্বুর হয়ে উঠছে। বাবা মারা যাওয়ার পর মাহমুদ ভাইই তার ও তার মায়ের দেখভালের দায়িত্ব নিজের কাঁধে নেয়। এর ফলে প্রায়ই তাদের দেখা হতো। দীর্ঘদিন কাছাকাছি থাকার ফলে হয়তো মাহমুদের মনে কিছু বিশেষ অনুভূতির সৃষ্টি হয়, যার দরুন নূরকে বোনের মতো আদর করার পাশাপাশি জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিতে ও দ্বিধাবোধ করেনি।
অনেকক্ষণ পরও সায়েরের আসার কোনো লক্ষণ না দেখে নূরের মনে এক ভয় কাজ করা শুরু করে। নিজেকে সামলানোর জন্য সে ঘরময় পায়চারি করতে থাকে, কিন্তু কিছুতেই কিছু লাভ হয় না। বারবার নিষিদ্ধ ভীতিগুলো তার চোখের সামনে ভাসতে থাকে। প্রায় আধা ঘন্টা পর সায়ের রুমে প্রবেশ করে। সায়েরকে দেখে নূর তার কাছে ছুটে যায়। তারপর সায়েরের কাঁধে হাত রেখে বলে, মাহমুদ ভাই এখন কেমন আছে? কোথায় রেখেছেন উনাকে? প্লিজ নের কোনো ক্ষতি? নূর কথা শেষ করার আগেই ডান গালের ওপর সায়েরের সজোরে এক চড় পড়ে। গালে হাত দিয়ে মুখ তুলে তাকাতেই সায়েরের রক্তিম এক জোড়া চোখের দর্শন মেলে তার। চরিত্রহীন মেয়ে, লজ্জা করে না? বিবাহিত হয়ে নিজের স্বামীর সামনে দাঁড়িয়ে পর পুরুষের নাম জপছিস? ওই মাহমুদকে হয় তোর? আমি সায়ের, তোর স্বামী। তুই শুধু আমাকে নিয়ে কথা বলবি, তোর মস্তিষ্কে শুধু আমার ভাবনা থাকবে, তোর হৃদয়ে শুধু আমার জন্য ভালোবাসা থাকবে। নূর বলার মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে সায়েরের কঠোর কথাগুলো শুনছিল। কথা বলা শেষ হলে সায়ের নূরের হাত শক্ত করে চেপে ধরে। তারপর বাথরুমের দিকে তাকে নিয়ে যেতে থাকে। নূর এতে ভীষণ অবাক হয়। এ কি আমাকে বাথরুমে কেন নিয়ে যাচ্ছেন? পরপুরুষের ছোঁয়া লেগেছে তোর শরীরে, তোর শরীর অপবিত্র, তাই তোকে পবিত্র করতে নিয়ে যাচ্ছি। পানি দিয়ে সকল ছোঁয়া তোর দেহ থেকে আমি মুছে দিব। পরপর দুইবার ঠান্ডা পানি দিয়ে গোসল করার নূরের শরীরে জ্বর জেঁকে বসে। তারপর সায়ের দরুন রকমের ঘষা মাজা দিয়ে নূরকে গোসল করিয়েছে। হাতের কয়েক জায়গায় তো চামড়াও উঠে গেছে। গোসল শেষে নূরকে ভেজা কাপড়ে দাঁড়া করিয়ে সায়ের রুমে যায় একটা শুকনো কাপড় আনবার জন্য। ভিজে কাপড় জড়িয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় নূর বুঝতে পারে তার শরীরে বয়ে চলা রক্তস্রোত ধীরে ধীরে উষ্ণ থেকে উষ্ণতর হচ্ছে। তার সাথে হালকা কাঁপুনিও ধরেছে। কোনো মতে নিজেকে দুহাত দিয়ে জড়িয়ে শান্ত করছে। কিছুক্ষণ পর সায়ের শুকনা একটা শাড়ি নিয়ে বাথরুমে প্রবেশ করে সেটা নূরের মুখে ছুঁড়ে মারে। 5 মিনিটের মধ্যে শাড়িটা পরে নিচে চলে আয়। 1 সেকেন্ডও দেরি হলে তোর গায়ের কাপড় আমি চেঞ্জ করে দিব। আশা করি তোর এটা ভালো লাগবে না, বলে সায়ের নিচে চলে যায়। নূর মুখটা ঘুরিয়ে কিছুক্ষণ সায়েরের 14 গুষ্টি উদ্ধার করে। তারপর তাড়াতাড়ি শাড়িটা চেঞ্জ করে নেই, কারণ এই লোকটাকে বিশ্বাস নেই। সত্যি সত্যি হয়তো এই একাম করতে পারে। তখন নূরের ইমান সম্মান যাবে। সকালের নাস্তা করার জন্য সায়ের ও নূর খাবারের টেবিলে বসে। খাওয়ার ফাঁকে ফাঁকে সায়ের বারবার নূরের দিকে আর চোখে তাকাচ্ছে। সেই মেয়েটার মাঝে এত মায়া কেন অনুভব করি, যে ওকে ছেড়ে এক মুহূর্ত কাটানো আমার জন্য দিন দিন অসম্ভব হয়ে পড়ছে। গোলাপি শাড়িটাতে এক্কেবারে পুতুলের মতো লাগছে। না না সায়ের, নিজেকে কন্ট্রোল করো। কিন্তু কন্ট্রোল করব কিভাবে? এত সুন্দর হট বউটা আমার চোখের সামনে ঘুরে বেড়ায়, একটু ছুতেও দেয় না। আমি তো পুরুষ নাকি? আমারও তো ইচ্ছা করে বউটাকে একটু আদর করতে, কিন্তু এই পিচ্ছি তো কিছুই বোঝে না। মনে মনে সায়েরের তীব্র দৃষ্টি অনুভব করে নূর বিরক্তি ভরে তার দিকে তাকায়। এতে তাদের চোখাচোখি হলে সায়ের দৃষ্টি সরিয়ে ফেলে। আপনার জন্য কি শান্তিতে একটু খেতেও পারবো না? আমার খাবারে নজর দিচ্ছেন কেন? আমার যাতে পেট খারাপ হয় তাই না? নূরের বাচ্চা মো কথা শুনে সায়ের ফিক করে হেসে ফেলে। চেয়ার থেকে উঠে নূরকে কোলে তুলে আবারও চেয়ারে বসে পড়ে। নূর অনেক হাত পা ছোড়াছুড়ি করে, কিন্তু সায়ের একবার রাগী দৃষ্টিতে তাকাতেই ভদ্র মেয়ে মতো বসে থাকে সায়েরের কোলে। তোর কোনো ক্ষতি হলে যে আমি সবার আগে মারা যাব নূরজান। কেন বুঝিস না এই তৃষ্ণার্ত প্রেমিকের ভালোবাসা? দেখতে রুক্ষ হলেও অনুভব করে দেখ একটিবার, সেটা ঝর্ণার পানির মতো পরিষ্কার ও শীতল। কি বলছেন এসব? আমি কিছুই বুঝছি না।
সায়ের কিছুটা দমে যায়। প্লেট থেকে এক চামচ খাবার তুলে নূরের মুখে তুলে দেয়। কেন বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? তোর প্রত্যাখ্যান আমাকে মৃত্যু যন্ত্রণার সম্মুখীন করে। মিথ্যা হলেও একবার বল আমাকে তো ভালোবাসিস, আমি প্রাণ ভরে শুনতে চাই। নূর চুপ করে থাকে কিছুক্ষণ। তারপর অশ্রুসিক্ত নয়নে সায়েরের দিকে চায়। আমাকে একটা সত্যি কথা বলবেন? আপনি কি আমার বাবার খুনি? না, চাচাকে আমি মারিনি। বিশ্বাস কর আমায়। বিশ্বাস করলাম। আমিও আপনাকে ভালোবাসি সায়ের। অনেক ছোট থেকেই, কিন্তু এমন এক ঘটনা ঘটে যায় যে নিজের মনে থাকা লুক্কায়িত অনুভূতিগুলো প্রকাশ করতে পারিনি। সায়ের অবাক চোখে নূরের দিকে তাকায়। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এত চড়াই উতরাইয়ের পর কাঙ্ক্ষিত শব্দগুলো কাঙ্ক্ষিত মানুষের মুখ থেকে শুনছে সে, বিশ্বাস হচ্ছে না তার। সত্যি বলছিস, নাকি মিথ্যা বলছিস? সত্যি বলছি, আপনার নূরজান কখনো মিথ্যা বলে না। সায়ের এক মুহূর্ত দেরি না করে নূরের ঠোঁট জোড়া দখল করে নেয়। জীবনের প্রথম গভীর চুম্বনের প্রতিটি মুহূর্তে নূর অনুধাবন করে এক পুরুষের সেই পবিত্র ভালোবাসা, যেটা পাওয়া প্রতিটি নারীর স্বপ্ন। আনন্দ অনুভূতির সেই মুহূর্ত শেষে সায়ের নূরকে ছেড়ে শ্বাস নিতে ব্যস্ত হয়ে পড়ে। নিঃশ্বাস স্বাভাবিক হলে নূরের দিকে চিন্তিত চোখে তাকায় সে। নূরজান, তোর তো জ্বর উঠছে। 5 বছর পর সেই রাতের থেকে কেঁদেই চলেছে বাচ্চাটা। নূর হাজার চেষ্টা করেও তার 3 মাসের ছেলে বাচ্চার কান্না থামাতে পারছে না। সায়ের মাঝে এসে একবার বাচ্চাটাকে নিতে চেয়েছিল, কিন্তু নূরের জোড়াজুড়িতে তাকে বিছানায় ফিরে যেতে হয়েছিল। বিছানায় তার 3 বছর বয়সী আরেক ছেলে ঘুমাচ্ছে। ঘুম ভেঙে গেলে পাশে মা বাবা কাউকে না দেখতে পেলে তিনিও কান্না শুরু করবেন, তখন নূর একসাথে কয়টাকে সামলাবে? ফজরের আজান কানে এলে নূর খেয়াল করে তার হাতে থাকা বাচ্চাটার চোখে ঘুম জেগে বসেছে। সে তাকে আস্তে করে বিছানায় শুইয়ে দিয়ে নামাজ আদায় করে। তারপর সায়েরকে নামাজের জন্য ডাক দিয়ে 2 সন্তানকে বুকে জড়িয়ে সেও পড়ে দেয় ঘুমের দেশে। সকাল 8টায় নূরের ঘুম ভাঙে। ঘড়িতে সময় দেখে তড়িঘড়ি করে উঠে রান্নাঘরে দৌড় লাগায়। কিন্তু নিচে এসে দেখে সায়ের সব কিছুর ব্যবস্থা করে টেবিল গুছিয়ে নিচ্ছে। আপনি আমাকে ডাক দেননি কেন? তুমি সারারাত ঘুমাওনি তাই ভাবলাম একদিন বউটাকে ছুটি দিয়ে নিজে হাত পুড়িয়ে রান্না করে নেই। তাই বলে আপনি এসব করবেন? করলে কি দোষ হবে নূরজান? তুমি আমার সন্তানের জন্য এত কষ্ট করো, আর আমি তোমার জন্য এতটুকুও করতে পারবো না? নূরের চোখ ভিজে আসে, সে সাথে সাথেই সায়েরকে জড়িয়ে ধরে। I love you my caring husband. Love you too sweetheart. সমাপ্ত।